কি হয়েছে? ব্যথা পেয়েছিস নাকি? কোথায় লেগেছে বল? দেখি, আমাকে দেখতে দে। সাজ কোনো উত্তর দিল না, কেবল অশ্রু গড়িয়ে পড়ছিল গাল বেয়ে। আসানের বুকটা হঠাৎ কেমন করে উঠল। সে এক মুহূর্ত দেরি না করে সাজকে কোলে তুলে নিল। হাঁটতে হাঁটতে লিভিং রুমের বড় গোল সোফার দিকে গেল। সেখানে বসে ধীরে ধীরে সাজকে তার কোলে নামিয়ে রাখল। এখন বল, কোথায় লেগেছে? বেশি ব্যথা পেয়েছিস? সাজের চোখ দুটো এখনো কান্নার জন্য ভিজে আছে। আসান চোখে এসে তার মুখটা দেখার চেষ্টা করে। কোথায় লেগেছে বল? সাজ মাথা নেড়ে মৃদুস্বরে বলল। লাগেনি। এরপরে সাজ দুহাত তুলে আরশানের গলা জড়িয়ে ধরল। ভেজা চোখ থুতনির কাছে লুকিয়ে রাখল। কণ্ঠ কেঁপে উঠল। আমাকে একটুও ভালোবাসেন না? আরশানের ঠোঁটের কোণে হাসি ফুটল। চোখ নরম হয়ে এলো। ধীরে ধীরে বলল। তাহলে তোকে ছাড়া থাকতে পারি না কেন? সাজ এবার আরশানকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। দুই হাত আরশানের গলা আঁকড়ে ধরে রাখল। হঠাৎ কোমরে ধীর স্পর্শ পেতে সাজ থমকালো। আরশানের হাত তখন ধীরে ধীরে নামলো সাজের কোমরে। কোমরের ওপর আসানের শক্ত উষ্ণ হাত যেন পাষাণ শিকল। শুকনো কোমরের বাঁক স্পর্শ করতেই কেঁপে উঠল। সাজের আঙুল তখন মুঠি হয়ে আঁকড়ে ধরল আসানের কাঁধের শার্ট। কিন্তু আসানের হাত স্থির নয়। শক্তিশালী বেখেয়ালি হাতগুলো নিজের খেয়ালে ঘুরে বেড়াচ্ছে। ধীরে ধীরে নেমে এলো সাজের পেটের দিকে। সাজের শ্বাসরুদ্ধ হয়ে উঠল। কোমল তুলতুলে পেটের ওপর সেই থাবার মতো হাত বসতেই তার শরীর অদ্ভুত কাঁপুনি জাগল। তার ছোটখাটো শরীর মোচড় দিয়ে পালাতে চাইল আসানের শক্ত বুক থেকে। নিঃশ্বাস কেঁপে উঠল। কিন্তু পরের মুহূর্তেই আসানের বাহু তাকে আরও শক্ত করে জাপটে ধরল। তখন কাপা কণ্ঠ এলো। আরশান, হুম। ক্ষুধা লেগেছে। আসানের হাত থেমে গেল। নিঃশ্বাস ফেলে সাজকে ছাড়ল। দুই হাত দিয়ে তাকে ধীরে ধীরে বসিয়ে দিল বড় গোল সোফায়। বস, আমি নিয়ে আসছি। সাজ সোফায় হেলান দিল। চোখ দুটো এখনো কিছুটা লাল, কিন্তু তার ঠোঁটে হালকা এক চোরাগুপ্তা হাসি খেলা করছিল। তখনই টেবিলের উপর রাখা আসানের ফোনটা কাঁপতে শুরু করলো। কৌতূহলী হয়ে ফোনটা হাতে নিল। স্ক্রিনে মম লেখা। চোখ ভিজে উঠল সাজের। কত বছর কথা হয়নি, কতদিন দেখা হয়নি। বুকের ভেতর জমে থাকা একরাশ শূন্যতা হঠাৎ ভরে উঠল। কত বছর হয়ে গেল মৌসুমী বেগমের সঙ্গে তার কথা হয়নি। দ্বিধা না করে সে ভিডিও কল রিসিভ করে ফেলল। কিন্তু ওপাশে মৌসুমী বেগম হকচকিয়ে গেলেন। থমকে তাকিয়ে রইলেন ফোনের দিকে। কারণ তার ছেলের ফোনে তিনি কোনো বিদেশি অচেনা মেয়েকে দেখছেন। ভুরু কুঁচকে উঠল। ঠোঁট শক্ত হয়ে এলো। চোখে মুখে এক ধরনের সন্দেহ ছড়িয়ে পড়ল। কে এই মেয়ে? কেন আমার ছেলের ফোন ধরে আছে? সাজ নরম হেসে তাকিয়ে রইল, কিন্তু কোনো কথা বলল না। সেই মিটিমিটি হাসিটাই মৌসুমী বেগমকে আরও অস্বস্তিতে ফেলল। হঠাৎ মৌসুমী বেগমের পাশে বসে থাকা অর্ণব বলে উঠল। এই অর্ণব, তুই কার কাছে ফোন দিয়েছিস? অর্ণব মাথা চুলকাতে চুলকাতে বলল। আমি তো ভাইয়ার কাছেই ফোন দিয়েছি। মৌসুমী বেগম রাগ সামলাতে না পেরে ঝট করে বললেন। তাহলে এই বিদেশি মেয়েটা কে? আরশানের ফোন কোথায় পেল? অর্ণব ফোনটা নিজের হাতে নিল। পর্দার দিকে তাকিয়ে কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকল। ওপাশে মিটিমিটি হেসে থাকা সাজকে দেখে কৌতুক মাখা কণ্ঠে বলে উঠল। দেখেছো মা, ভাইয়া নিশ্চয়ই কোনো মেয়ে পেয়ে গেছে। আমাদের ভুলে গেছে। ভাইয়া আমাদের ভুলে গেছে মা। অর্ণবের কথা শুনে মৌসুমী বেগম রাগে ফুঁসে উঠলেন। এক ঝটকায় অর্ণবের হাত থেকে ফোনটা কেড়ে নিলেন। কপালে ভাঁজ নিয়ে কঠিন কণ্ঠে বললেন। আমার ছেলে মোটেও এমন না। তারপর ফোনের ওপাশের সাজের দিকে সরাসরি তাকালেন তিনি। গলায় কড়া সুর এনে বললেন। এই মেয়ে, তুমি কে? আমার ছেলের ফোন ধরেছ কেন? সাজ কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল তার দিকে।
ঠোঁটের কোণে আবার সেই স্নিগ্ধ হাসি ফুটে উঠল। চোখে জমে থাকা অশ্রুর ঝিলিক স্পষ্ট হয়ে উঠল স্ক্রিনে। সাজ বলল, এই মেয়ে করছো কেন ফুপি? আমি সাজ। মৌসুমী বেগম হঠাৎ চুপ হয়ে গেলেন। তাকিয়ে রইলেন অনেকক্ষণ। ভাবতেই পারছেন না এটা যে ছোট্ট সাজ। চোখে ঝিলমিল জল জমে উঠল, ঠোঁট কাঁপছিল, কণ্ঠ ভাঙা হয়ে এলো। সাজ, হ্যাঁ ফুপি। কত বড় হয়ে গেছিস রে, আমাদের মনে আছে তোর? সাজের গলার স্বর নরম হয়ে গেল, চোখে অশ্রু জমে উঠল। ভুলে যাইনি ফুপি, তোমাদের অনেক মনে পড়ে। মৌসুমী বেগম আঙুল দিয়ে চোখের কোণ মুছে নিলেন। তিনি অস্থির গলায় বললেন, তুই হঠাৎ কোথায় হারিয়ে গেলি রে? কই কোনো খবর পাইনি। যাক, তুই ঠিক আছিস, এটাই সবচেয়ে বড় কথা। সাজ কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখও ভিজে উঠল। তখনই অর্ণব ফোনটা মায়ের হাত থেকে নিয়ে উকি দিয়ে সামনে এলো। কি রে, আমাকে কি করে ভুলে গেছিস নাকি? সাজ হালকা হেসে মাথা নেড়ে বলল, একদম না, ভুলে যাওয়া এত সহজ অর্ণব ভাইয়া। অর্ণব খুশিতে হেসে উঠল। তাই দেখি বড় হয়ে গেছিস, আগের মতো আর ছোট দুষ্টু মেয়ে নেই। সাজ এখন বড় হয়ে গেছে, নটি লিটল গার্ল। সাজের কথায় মৌসুমী বেগম আর অর্ণব দুজনেই হেসে উঠলেন। বিকেলের মিষ্টি রোদ জানালার কাঁচ ভেদ করে ঘরে ঢুকছে। হালকা হলুদ আভা পড়ছে। মেহুলের বাসাটা সবসময় প্রাণবদ্ধ থাকে, তবে আজ একটু আলাদা। কারণ নিকো অসুস্থ, জ্বরে কাবু হয়ে বিছানায় শুয়ে আছে। সবাই আজ ওর খোঁজখবর নিতে এসেছে। নিকো বিছানায় শুয়ে আছে, কপালে হালকা ভাঁজ। বিছানার পাশে চেয়ার টেনে বসেছে মীরাবার সাজ। দুজনেই নিকোর পাশে বসে ওর হাত ধরে আছে। সাজ নরম গলায় জিজ্ঞেস করে, কেমন লাগছে এখন নিকো? নিকো ঠোঁট বাঁকায়, মুখটা বিরক্তিতে লালচে হয়ে আছে। কিছুই ভালো লাগছে না। সবাই কেন আমার রুমে ভর্তি করছে বুঝি না। আমার তো বিশ্রাম দরকার। পাশের সোফায় বসে আছে আরশান, জাইরান আর নির্ভান। নির্ভান একটু নড়েচড়ে বসে মুখে হাসি ফুটিয়ে এগিয়ে আসে নিকোর দিকে। হাতটা বাড়িয়ে কপাল ছুতে যায়। জ্বর কি কমেছে? নিকো চোখ কুঁচকে তাকালো, কপালে ভাঁজ ফেলল। রাবিশ, তুই এসেছিস কেন? বলেছিলাম তোকে আর না আসতে, তাও আসলি কেন? নির্ভান থতমত খেয়ে যায় না, স্বাভাবিক ভঙ্গিতে কাঁধ ঝাঁকিয়ে বলে, আমাকে দেখলেই এমন করিস কেন? হ্যাঁ, জিগরি দোস্ত না হয়ে এক নম্বর শত্রু হয়ে যাচ্ছি। নিকো চোখ ঘুরিয়ে নেয়, বিছানায় কম্বল টেনে নেয় মুখের ওপর। তুই থাকলে আমার জ্বর আরও বাড়বে। সাজ তখন হেসে বলে, আসলে ব্যাপারটা অন্যরকম। নিকো মেহুলকে ভালোবাসে, তাই আশেপাশে অন্য কেউ থাকলে সেটা পছন্দ করে না। ও মনে করে মেহুল অন্য কারোর সাথে থাকলে তখন ওকে কম ভালোবাসবে। আগে আমার সাথেও এমন করতো। আমি মেহুলের পাশে থাকলে নিকো এসে মাঝখানে দাঁড়িয়ে যেত, আমাকে দূরে সরিয়ে দিত, কিন্তু এখন আর করে না। মীরাবো মুচকি হেসে মাথা নাড়ালো। হ্যাঁ, কয়েকদিন যাক, নিকো আপনার সাথেও আর ঝগড়া করবে না। এখনো বাচ্চা ছেলে, তাই এসব করছে। সাজ হাসতে হাসতে নিকোর মাথায় হাত বুলিয়ে দিল। দেখলি নিকো, সবাই তোকে কত ভালোবাসে। ঝগড়া করে লাভ নেই, শুধু রাগ বাড়ছে। তখন হাতে এক ট্রে ভর্তি নাস্তা নিয়ে ভেতরে ঢুকলো মেহুল। ট্রের উপর ধোয়া ওঠা স্যুপ, টোস্ট আর ফল সাজানো আছে। মেহুলের ঠোঁটে নরম হাসি লেগে আছে। কি হলো, এখানে পার্লামেন্ট বসেছে নাকি? সবাই হেসে ফেলল। জাইরান বলল, আমরা তো শুধু প্রেস কনফারেন্স নিচ্ছি। কেমন আছে আমাদের ছোট প্রেসিডেন্ট? নিকো মুখ ভার করে বসেছিল, কিন্তু মেহুলকে দেখে চোখ চকচক করে উঠল। মেহুল ট্রে বিছানার পাশে রাখলো, তারপর নিকোর কপালে হাত রাখলো। জ্বর কিছুটা কমেছে,
কিন্তু এখনো পুরোপুরি যায়নি। ঠিকঠাক খেতে হবে। মেহুল এগিয়ে এসে স্যুপটা হাতে নিয়ে চামচে তুলে ধরল। 1 চামচ খেয়ে দেখ, ভালো লাগবে। সকাল থেকে তো কিছু খেলি না। নিকো মুখ ফিরিয়ে নিল। না, আমি খাবো না। সাজ কাছে এগিয়ে গিয়ে নরম গলায় বলল, খাবে না? আচ্ছা, তাহলে আমি খাই। 7 চামচটা নিজের মুখের কাছে নিয়ে গেল। নিকো তৎক্ষণাৎ সোজা হয়ে বসে উঠল। না না, এটা আমার, তুমি খেও না, আমি খাবো। সবাই যখন নিকোকে নিয়ে হাসি ঠাট্টা আর খুনসুটি করছে, তখন নির্বাণ অনেকক্ষণ ধরে চুপচাপ মেহুলের দিকে তাকিয়েছিল। মেয়েটা একবারও ওর দিকে চোখ তুলল না। মেহুল ব্যস্ত নিকোকে স্যুপ খাওয়াতে, তার মাথায় হাত বুলিয়ে আদর করতে, কখনো আবার সাজকে কিছু বলে হাসছে, কখনো মীরাবকে সাহায্য করতে ডাকছে। অমন উদাসীনতা দেখে নির্বাণের ভেতরের শূন্যতা জমে উঠল। সব কিছু জীবনে পাওয়া যায় না, সব কিছু চাইলে হাতে মেলে না। মেহুল ওর সাথে কথা বলছে না, ওর দিকে তাকাচ্ছে না। নির্বাণ জানে জোর করে কিছু পাওয়া যায় না, ভালোবাসা কখনো চাপিয়ে দেওয়া যায় না। হয় আসে, না হয় আসে না। যদি জোর করে কিছু পাওয়ার চেষ্টা করে, তাহলে সেটা কেবল একতরফা হয়ে যাবে। সে তো মেহুলকে বন্দি করতে চায় না, তার স্বাধীনতা কেড়ে নিতে চায় না। নির্বাণ ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে মনে মনে বলল, খুশি থেকো মেহুল, আমার প্রাপ্য না হলেও তুমি সুখী হলেই আমি তৃপ্ত। সবাই বেশিক্ষণ আর দেরি করেনি। হাসি ঠাট্টা গল্পগুজব শেষে সকলে বেরিয়ে পড়ল। শহরের রাস্তাগুলো অল্প আলোয় ভরেছে। মীরাব আর জায়রান হাত নেড়ে বিদায় জানিয়ে অন্য গাড়িতে উঠে পড়ল। অন্যদিকে শাহ আরশান আর নির্বাণ উঠল দ্বিতীয় গাড়িতে। গাড়ির চাবি হাতে নিয়ে নির্বাণ সামনের সিটে বসে স্টিয়ারিং ধরল। গাড়ির হেডলাইট জ্বলে উঠতেই অন্ধকার রাস্তায় আলো কেটে গেল। পিছনের সিটে পাশাপাশি বসেছে সাজ আর আরশান। বাইরে আকাশে ধীরে ধীরে রাত নামছে। অল্প বাতাসে গাছের ছায়া ঝাপসা হয়ে ছুটে যাচ্ছে। কিছুক্ষণ পর গাড়ি এসে থামল সাথের বাড়ির সামনে। আরশান মুচকি হাসল, ঠোঁটে আঙুল ছুঁয়ে এক ফ্লাইং কিস ছুড়ে দিল। সাজ লজ্জায় একটু হেসে মাথা নিচু করে দ্রুত ভেতরে চলে গেল। দরজা বন্ধ হওয়ার সাথে সাথে আরশান চোখ সরালো না। যতক্ষণ না সাজ ভেতরে ঢুকে যায়, ততক্ষণ দৃষ্টি আটকে রইল। তখনই আরশানের খেয়াল হলো নির্বাণ রিভারভিউ মিররে তাকিয়ে সব দেখছে। আরশান ভ্রু কুঁচকে বলল, এভাবে তাকাস না রে, নজর লাগিয়ে দিবি তো। নির্বাণ সঙ্গে সঙ্গে হেসে ফেলল। স্টারিং ঘোরাতে ঘোরাতে বলল, সালা, তোদেরই জিন্দেগি। আর তোর? আমার শুধু গাড়ি চালানোর জন্যই মনে হয় আছে। চিন্তা করিস না, আন্টিকে বলবো তোর জন্য বউ খুঁজতে। সাত চোখ বড় বড় করে তাকিয়ে আছে ল্যাপটপের দিকে। চোখের সামনে ফাঁকা ডকুমেন্ট, অথচ ঘড়ির কাঁটা নির্দয় গতিতে ছুটছে। কালকে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার শেষ দিন, অথচ সে এখনও এক লাইনও লিখতে পারেনি। মাথার মধ্যে একগাদা অজুহাত ঘুরছে। এমন সময় ভিডিও কল আসে আরশানের। ফোনটা রিসিভ করতেই দেখা গেল আরশানের মুখ। আরশান ভ্রু কুঁচকে তাকিয়ে বলে উঠল, মুখটা এমন করে রেখেছিস কেন? কালকে অ্যাসাইনমেন্টের লাস্ট ডে, আমি এখনো শুরু করিনি। সাজ হেসে আবার ফোনটা একটু কাছে টেনে আনলো। আচ্ছা, একটা কাজ করুন, আমার অর্ধেক অ্যাসাইনমেন্ট আপনি করে দিন প্লিজ। কি, এখনো পড়ার ফাঁকিবাজি শুরু করলি? আগে তো পড়তে বসলেই তোর হঠাৎ হাত ব্যথা, মাথা ব্যথা, বুক ব্যথা, মুখ ব্যথা পর্যন্ত শুরু হয়ে যেত। একদম মাস্টার ফাঁকিবাজ। সাজ সঙ্গে সঙ্গে বলল, মোটেও না, আমি কখনো এমনটা করিনি। আমাকে তো মিথ্যুক বানিয়ে ফেললি। এই জন্যেই তো সব কিছু রেকর্ড করে রাখা উচিত ছিল তখনকার কাণ্ডগুলো। প্রমাণ থাকলে আজকে মুখে মুখে পাল্টা দিতে পারতিস না। সাজ ঠোঁট কামড়ে লজ্জা লুকাতে ল্যাপটপের কিবোর্ডে মন দিল। তড়িঘড়ি টাইপ করতে শুরু করলো। আরশান চুপ করে তাকিয়ে রইল স্নিগ্ধ মুখটার দিকে। চোখের দৃষ্টি আটকে গেছে তার মসৃণ কপালে, নরম ভ্রুরেখার আর ঠোঁটের কোণের মায়াবী বাঁকে। প্রতিটি নিঃশ্বাসের সাথে আরও কাছে টেনে নিচ্ছে তাকে, অথচ দূরত্বে লুকিয়ে রাখার টানও আছে। চোখের গভীরে যে শান্ত স্বপ্নিলতা, তাতে হারিয়ে যাওয়া ছাড়া
আর কোনো উপায় নেই। আশান বুঝতে পারল এটা তার অস্থিরতার প্রতিচ্ছবি, তার তার আকাঙ্ক্ষার উত্তর, আর এক অদম্য টান যেটা তাকে থামতে দেয় না। সাজ অস্থির হয়ে গেল। কি হলো? এতক্ষণ ধরে তাকিয়েছেন কেন শুনি? হুম হুম। আশান ঠোঁটে মৃদু হাসি টেনে বলল, তোর এই সিরিয়াস হওয়ার ভানটা দেখতে বেশ ভালো লাগে। মনে হয় কোনো বড় প্রফেসর হবে এখনই, অথচ 5 মিনিট পরেই বলবি কিছুই বুঝতে পারছি না। সাজ ভ্রু কুঁচকে বলল, আপনি আমাকে একদমই সিরিয়াসলি নেন না, তাই না? নিলাম তো, তোর এই হাসি অস্থিরতা সবই সিরিয়াসলি নিই আমি। এমন করলে আমি অ্যাসাইনমেন্ট শেষ করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, কর, আমি শুধু তাকিয়ে থাকবো। সাজ ভ্রু তুলে বলল, তাকিয়ে থাকবেন কেন? কারণ এভাবেই সবচেয়ে ভালো লাগে তোকে দেখতে। সাজের গাল লাল হয়ে উঠল। সে চোখ ফিরিয়ে ল্যাপটপের দিকে তাকালো, যেন খুব মন দিয়ে কাজ করছে, অথচ ভেতরে ভেতরে তার মনে হচ্ছে অ্যাসাইনমেন্টের থেকেও বেশি জটিল হয়ে উঠছে আশানের কথাগুলো। বহুদিন পর ঠিক সময়ে ভার্সিটিতে এসেছে। সকাল থেকেই সাজের মনটা বেশ ফুরফুরে। সকালের ক্লাসগুলোও ঠিকঠাক করেছে, আর সবচেয়ে বড় কথা অ্যাসাইনমেন্টও জমা দিয়েছে। এর জন্যই সাজের মুখে একরাশ তৃপ্তির হাসি। ক্লাস শেষে মেহুলকে নিয়ে গেটের দিকে বের হলো। হালকা রোদ পড়ছে চারপাশে। তখনই হঠাৎ করে সাজ আর মেহুলের সামনে দাঁড়িয়ে গেল কয়েকজন অপরিচিত লোক। তাদের পরনে সাদা কালো শার্ট প্যান্ট, গম্ভীর চেহারা আর আচরণে কেমন বডিগার্ডের মতো একটা ভাব। একজন সামনে এসে বলল, আপনার নাম কি এলিশা? সাজ এক মুহূর্তের জন্য থমকে গেল, চোখ বড় বড় করে মেহুলের দিকে তাকালো, তারপর লোকটার দিকে ফিরে উত্তর দিল। জি। লোকটা ভদ্রভঙ্গিতে মাথা নেড়ে বলল, আরশান স্যার আমাদের পাঠিয়েছে আপনাকে নিয়ে যেতে। সাজ চমকে উঠল। সকালে বা গতরাতে তো কিছুই বলেনি, তাহলে হঠাৎ করে লোক পাঠালো কেন? কিন্তু পরক্ষণেই তার ঠোঁটে এক চিলতে হাসি ফুটল। হয়তো সারপ্রাইজ দেওয়ার জন্যই বলেনি। মেহুল হেসে কনুই দিয়ে সাজকে খোঁচা মেরে বলল। সাজ হেসে চোখ পাকালো, তবে মনে মনে আনন্দও লুকাতে পারল না। এত আয়োজন, নিশ্চয়ই কোনো বিশেষ কিছুর জন্য। লোকগুলো আবার বলল। চলুন, গাড়ি রেডি আছে। সাজ হালকা মাথা নেড়ে সম্মতি দিল। মেহুলের দিকে তাকিয়ে বলল, আমি যাই তাহলে, পরে ফোনে কথা হবে। হ্যাঁ ঠিক আছে, সাবধানে যাস। গেটের বাইরে দাঁড়িয়ে থাকা বড় কালো ঝকঝকে গাড়িটার দিকে এগুলো সাজ। গাড়ির কাজ গাঢ় কালো হওয়ায় ভেতরটা বোঝা যাচ্ছিল না। গাড়ির সামনে আরেকজন দাঁড়িয়ে দরজা খুলে দিল ভদ্রভাবে। সাজ ধীরে ধীরে গাড়িতে উঠে গাড়ি ধীরে ধীরে গেট ছেড়ে সামনে এগুতে লাগলো। বিকেল গড়িয়ে রাত নেমেছে। ঘড়ির কাঁটা তখন রাত 10টা ছুঁই ছুঁই। রাস্তার ল্যাম্পপোস্টের হলুদ আলোয় চারপাশের রাস্তাগুলো ফাঁকা লাগছে। চারপাশে অন্ধকার নেমে এসেছে, কিন্তু সাজের খোঁজ নেই। একটু আগে সোফি ফোন দিয়েছে জায়রানের কাছে। সাজ এখনও বাড়ি ফেরেনি। জায়রান একটু আগে মেহুলকেও ফোন দিয়েছে। তড়িঘড়ি করে সে আরশানকে ফোন করলো। ফোন ধরতেই জায়রান তড়িঘড়ি করে বলল, সাজ কি তোর কাছে? আরশান অবাক গলায় বলল, না, কেন? আন্টি ফোন দিয়েছে, সাজে এখনো বাড়িতে যায়নি, ফোনও বন্ধ দেখাচ্ছে। আরশানের চোখের ভ্রু কুঁচকে গেল। আজকে তো সাজ আমার কাছে আসেনি। একটু আগে মহল যে বলল তুই নাকি গাড়ি পাঠিয়েছিলি ভার্সিটিতে ওকে আনতে। কি বলছিস? আশ্চর্য, আমি গাড়ি পাঠাবো কেন? আমি তো কাউকেই পাঠাইনি। জায়রান কপালে হাত বুলিয়ে থমকে গিয়ে বলল, তাহলে গেল কোথায়? যদি তুই গাড়ি না পাঠাস তাহলে সাজ কার গাড়িতে উঠলো? আরশানের মাথায় চিন্তার ঝড় বইছে। একটার পর একটা প্রশ্ন তাকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। সাজ কার গাড়িতে উঠল? কোথায় যেতে পারে? নাকি কেউ ইচ্ছে করে তাকে নিয়ে গেছে? চোখের সামনে ভেসে উঠছে সাজের হাসি মাখা মুখ। চিন্তা করতে গিয়ে বুকটা কেঁপে উঠল।
যদি কোনো বিপদ ঘটে থাকে। আর দেরি করল না, গাড়ির চাবি তুলে নিয়ে বেরিয়ে পড়ল। রাতের নিস্তব্ধ রাস্তায় তার গাড়ির ইঞ্জিনের শব্দ আরও কর্কশ লাগছিল। স্টিয়ারিং আঁকড়ে ধরে ভেতরে যে অস্থিরতা জমে উঠেছে ঢেউয়ের মতো।